আসসালামু আলাইকুম। আমি ঋতু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। মাসখানেক পরের কথা, ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ হলো। মেঘরা টিএসসি চত্বরে বসে আছে। মিনহাস তামিম কোথাও গিয়েছে। 1 মাসের বন্ধুত্ব, অথচ কারো সাথেই সেভাবে আড্ডা দেওয়া হয়নি। তাই সবাই আজ আড্ডা দিতে বসেছে। 10 মিনিট পর মিনহাস আর তামিম কতগুলো চকলেট হাতে নিয়ে এসেছে। মিনহাস সবাইকে চকলেট দিচ্ছে, অথচ তামিম দূরে দাঁড়িয়ে আছে। মিষ্টি হঠাৎ ডাকলো, এই তামিম, ওখানে কি করছিস? তামিম এগিয়ে এসে বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যা শুকনো নেত্রে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ, কি বলবি? দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক, তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হতবাক হয়ে তাকিয়ে আছে। মিষ্টি, সাদিয়া আর মিনহাজের চোখে বিস্ময়। বন্যা তৎক্ষণাৎ মেঘের দিকে তাকালো, স্বাভাবিক ভঙ্গিতে শুধালো, ননদিনী, আমি কিছু বলবো নাকি তুমি বলবে? মেঘ সহসা বসা থেকে উঠে দাঁড়ালো, রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমার ভাবিকে প্রপোজ করার সাহস হয় কি করে তোর? ভাইয়াকে কল দিলে এখনই এসে তোকে পিটিয়ে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবে। মিনহাস তামিম দুজনেই চমকালো। চাপা সরে শুধালো, বন্যা কি তোর ভাবি? মেঘ ক্ষীণ হেসে বলল, ভাবি, চিঠিটা বের করো। বন্যা মেঘ থেকে একটা চিঠি বের করলো, যেখানে লেখা, প্রিয় ভাবি, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চাঞ্চল্যে তোর অবস্থান রক্তিম অরুণের মতো। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে সাজিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা আজ পরিপূর্ণ। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না, তানবীর ভাইয়ের জন্য তোর বুকের বাঁ পাশে বিদ্যমান 300 গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমসাচ্ছন্ন খৈঞ্চুরি দয়ের একগুচ্ছ আতশবাজি তুই। বিষাদের ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রেয়সী। ভাইয়ার বেপরোয়া জীবন অবলম্বে সাজানোর উত্তমা উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি, ভাইয়ার জীবনে অদ্বিতীয় হয়ে থাকবি সারা জীবন। তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি। ইতিতর ননদিনী মেঘ। চিঠি পড়ে মিষ্টি, মিনহাস, তামিম হতবিহম্বল। তাদের সবার দৃষ্টি নিরেট। তামিমের নিস্তব্ধ আঁখি যুগল বন্যার অভিমুখে স্তব্ধ হয়ে আছে। ভার্সিটির শুভেচ্ছা ক্লাসের দিন মেঘ চিঠি আর একগুচ্ছ লাল গোলাপ দিয়ে বন্যাকে নিজের ভাবি হওয়ার প্রপোজাল দিয়েছিল। আগে অসংখ্যবার মজার ছলে ভাবি বললেও সেদিন মেঘ পুরোপুরি সিরিয়াস ছিল। কিছুদিনের পাগলামিতে তানবীরের প্রতি বন্যার অল্প স্বল্প অনুভূতি জন্মাতে শুরু করেছিল। প্রায়ই বন্যার টিউশনের সামনে অপেক্ষা করা, অকারণে বাসার সামনে চলে যাওয়া, ফোন দিয়ে খোঁজ নেওয়া, এসবই ছিল তানবীরের ছোটোখাটো পাগলামি। তবে সবেতেই অন্যরকম মুগ্ধতা মিশ্রিত। বন্যা মেঘের দেওয়া চিঠি ফুল গ্রহণ করলেও বারবার বলেছিল, তানবীর চাকরি না নিলে বাসায় বলতে পারবে না। বন্যা কোনোদিন তার আব্বুর মতের বিরুদ্ধে কিছু করতেও পারবে না। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বন্যা তাহলে কারো ফিক্সড প্রপার্টি? তা মেঘ, তোরও কি স্পেশাল কেউ আছে? মেঘ ছোট করে বলল, আছে, তবে স্পেশাল কি না এখনও জানি না। মানে? বন্যা হেসে বলল, দুজনেই এক বাসায় থাকে, মনে মনে পছন্দ করে, একে অপরের চোখের মায়ায় ডুবে থাকে, অথচ কেউ মুখ ফুটে কিছুই বলে না। এই হচ্ছে সমস্যা। এক বাসায় থাকে মানে? আরে আবির ভাইয়া, মেঘের আপন চাচাতো ভাই, পড়াশোনা শেষ করে মাস 2 হলো বাসায় এসেছেন। ওয়াও, ইন্টারেস্টিং স্টোরি। তারপর? মেঘ ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, তারপর এক বাসায় থেকেও কেউ কারো সাথে রোমান্টিক কথা বলে না। তার মনের রাজত্ব অন্য কারো হাতে, অথচ আমি এখনও বুঝতেছি না কিছুই। আমার স্টোরি শেষ। মিষ্টি আকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। মিনহাস প্রশ্ন করলো, কি প্ল্যান? মিষ্টি বলল, আমাদের কারো ফোন থেকে তুই আবির ভাইয়ার নাম্বারে কল দে, একটু ঢং করে কথা বলে দেখবি ওনার মনে কি আছে। ওনার মনের ভাবও বুঝতে পারবি, আর ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। যদিও ক্যারেক্টার যাচাই করার কোনো ইচ্ছে মেঘের নেই, তবে মনে ভাব বোঝা অবশ্যই প্রয়োজন। মিনহাস কপাল কুঁচকে তাকিয়ে আছে।
লিজার ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল। আবির গত পরশু দিন দুপুরে হঠাৎই মেঘকে কল দিয়েছিল। বাংলাদেশি অপরিচিত নাম্বার দেখে মেঘ কল রিসিভ করেনি। সন্ধ্যায় বড় আম্মুর ফোনে আবির নামে সেভ করা সেই নাম্বারটা দেখে বুঝেছিল ওইটা আবিরেরই নাম্বার। নাম্বারটা সেদিন রাতে সেভ করলেও কল ব্যাক করা হয়নি। মেঘ ভয়ে ভয়ে সেই নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিসিভ হলো না। মিষ্টি লিজারা মেঘকে সাহস দিচ্ছে। বন্যা, মিনহাস, তামিম নীরব দর্শক। দ্বিতীয়বার কল দিল। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। কল লাউড স্পিকারে দিয়ে মেঘ রোমান্টিক মোডে ডাকলো, জান। আবির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ কেবিনে বসে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছিল। হঠাৎ এমন ডাকে ঈশ্বর থমকালো। ল্যাপটপ থেকে মনোযোগ সরিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। অপরিচিত নাম্বার দেখে কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে? মেঘ আতঙ্কের নিঃশব্দে ডুব গিলল। পরপর আহ্লাদি কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির সহসা মুচকি হেসে বলল, হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ আঁখিতে বন্যার দিকে চাইল। আবিরের কাছ থেকে এমন উত্তর অপ্রত্যাশিত ছিল। রাকিব ফাইল হাতে আবিরের রুমে এসেছিল। আবিরকে এভাবে কথা বলতে দেখে তপ্ত স্বরে শুধালো, কী রে আবির, কার সঙ্গে কথা বলছিস? আবির উত্তেজিত কণ্ঠে জানালো, আমার বউ কল দিয়েছে, বিরক্ত করিস না। মেঘসহ বাকিরাও হাঁ করে চেয়ে আছে। মিষ্টি মেঘকে কানে কানে কিছু শিখিয়ে দিল। মেঘ দাঁতে দাঁত পিষে আদুরে গলায় বলল, আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে জবাবে বলল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এখনই আসতেছি। আবিরের এহেন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস আটকে যাচ্ছে গলায়। শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আদার নেমেছে। চেনা নেই, জানা নেই অপরিচিত নাম্বারের কোনো মেয়ের সাথে আবির এভাবে কথা বলবে, সেটা ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরল। চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। আবির পুনরায় প্রশ্ন করলো, কি হলো? কথা বের হচ্ছে না গলা দিয়ে। মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাব সুলভ কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি? আবিরের প্রশ্নে চমকালো মেঘ। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে কাপা কাপা কণ্ঠে আওড়ালো, মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ক্লাস শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনও বাসায় যাসনি কেন? মেঘের চোখ কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা হলো। হৃদয়ের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে। এভাবে এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরল। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না, তুই ভাবলি কিভাবে মেঘ? মেঘ পাথরের ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে। আবিরের কোনো কথা মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গিয়েছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অ্যাডমিশন টেস্টের সময় একবার মজা করতে গিয়ে নিজের ভুলের কারণে ধরা পড়েছিল, সেই কথা মনে পড়লে মেঘের এখনও লজ্জা লাগে। তার উপর আজকের ঘটনা। আবির পুনরায় প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘের গলা কাঁপছে। কোনো রকমে জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যেই আসতেছি। মেঘ চটজলদি না করতে গেল, কিন্তু তার আগে আবির কল কেটে দিয়েছে। মেঘ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সুখে থাকলে ভূতে কিলায়, আমার কপালে কেবল দুঃখেরই নাটাই। আবির মাত্রই টিএসসিতে এসেছে। দূর থেকে আবিরকে দেখে মেঘ বন্যার পেছনে লুকিয়ে পড়েছে। আবির ফোন হাতে নিয়ে যেই মেঘকে কল দিতে যাবে, অমনি অল্প বয়স্ক এক মেয়ে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসেছে। আবিরের সম্মুখে দাঁড়িয়ে বলল, কেমন আছেন? আবিরের ঠোঁটেও হাসি ফুটল। হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। হঠাৎ টিএসসিতে কি মনে করে? এমনিতেই এসেছি, বিশেষ কোনো কারণ নেই। ভাইয়া, আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলতেছেন, সত্যিটা বলুন। মা দিবার জন্য এসেছেন তাই না? আবির ক্ষীণ হেসে জবাব দিল, হ্যাঁ। মা দিবা কোথায়? টিএসসিতে থাকতে বললাম, কল দিয়ে দেখি। মেঘ দুহাতে মুখ লুকিয়ে বন্যার পেছনে লুকিয়েছিল। মিষ্টিরা কেউই আবিরকে চিনে না। বন্যাও সামনাসামনি দেখেনি, তবে মেঘের ফোনে ছবি দেখেছে। আবিরকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে বন্যা চাপা সরে বলল, এই মেঘ, আবির ভাইয়া কার সঙ্গে যেন কথা বলতেছেন। মেঘ মুখ থেকে এক হাত সরিয়ে ঝুঁকলো। আবিরের পাশে সুন্দরী মেয়ে দেখেই লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ল। ব্যাগ হাতে নিয়ে তৎক্ষণাৎ ছুটল। আবিরের কাছাকাছি এসে গতি কমালো। ততক্ষণে আবিরের সেদিকে নজর পড়েছে। মেঘকে হাঁপাতে দেখে বুড়ো কুচকালো। কয়েক কদম এগিয়ে এসে মেঘের হাত থেকে ব্যাগটা নিয়ে ভারী কণ্ঠে শুধালো, হাঁপাচ্ছিস কেন? আপনাকে দেখে তাড়াতাড়ি এসেছি তাই আর কি।
আমি কি পালিয়ে যাচ্ছিলাম? মেঘ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। মেঘের সব কৌতূহল মেয়েটার প্রতি। বোরকা হিজাব পরা মায়াবী চেহারার মেয়েকে দেখে মেঘের নজর স্থির হয়ে আছে। মেয়েটা মেঘকে দেখে হাসলো, কোমল কণ্ঠে শুধালো, হাই মাদিবা, কেমন আছো? মেঘ হকচকিয়ে আবিরের দিকে তাকালো। এই মেয়ে মাহদিবা নাম কিভাবে জানে এটা ভেবে আশ্চর্য হলো। আবিরের মতিগতি বোঝার কোনো অবস্থা নেই। মেঘ মলিন গলায় বলল, আলহামদুলিল্লাহ, আপনি? খুব ভালো। মেয়েটা সঙ্গে সঙ্গে আবিরকে বলল, আমাকে পরিচয় করিয়ে দিবেন না? সময় হলে করাবো। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তিনি কে? আবির সহসা জবাব দেয়, জান্নাত, রাকিবের বোন। জান্নাত আকস্মাৎ বলে উঠল, আমার আরও একটা পরিচয় আছে, আমি তোমার হবু ভাবি। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে জান্নাত চলে গেল। আবির মেঘ দুজনেই নির্বাক চোখে সেদিকে চেয়ে রইল। আবির তপ্তস্বরে প্রশ্ন করল, কি সমস্যা তোর? কোনো সমস্যা নেই। অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে চরিত্র যাচাই করার কি প্রয়োজন? প্রেম করার ইচ্ছে হলে এমনিতেই করতে পারিস। আবিরের মুখে প্রেম শব্দটা শুনেই মেঘের বুকের ভেতরটা ধপ করে উঠল। আবির তার সাথে প্রেম করতে বলছে, এটা কি সত্যি? মেঘের রোমাঞ্চিত মন জান্নাতের কথা মনে করে কাতর হলো। সে মেয়ে কি বলে গেল? ভাবি মানে কি? তানবীর বন্যাকে পছন্দ করে, এতে কোনো সন্দেহ নেই। বাকি আছে আবির, রাকিব আবিরের বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের বোনের সাথে প্রেম করাটা অস্বাভাবিক কিছু না। তবে কি? মেঘ আর ভাবতে পারছে না। বিরক্তিতে মন অতিষ্ঠ হয়ে উঠল। একবার আবিরকে জিজ্ঞেস করতে চাইল, কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো না। এমনিতেই একটু আগে দুষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে। এখন এই কথা জিজ্ঞেস করলে ভাবতে নিশ্চিতভাবে তার জন্য মন উতলা হয়ে উঠেছে। বাই চান্স তানবীরকে বলে দিলে ভাইয়ার সামনে মুখ দেখানোর অবস্থা থাকবে না। মেঘ নিশ্চুপ হয়ে রইল। আবির মেঘকে নিয়ে রাস্তার পাশে একটা ফাস্টফুডের দোকানে গেল। মেঘের উন্মনা চোখে চেয়ে আছে, অথচ মেঘের ব্যাকুল দৃষ্টি অদূরে। রাস্তায় একের পর এক বাইক বিদ্যুৎ বেগে ছুটছে। কত কত কপতি বাইকে ঘুরে বেড়াচ্ছে। আকস্মাৎ রেস্টুরেন্টের পাশে একটা বাইক ব্রেক কষলো। ছেলেটার পরনে পাঞ্জাবি, মেয়েটার পরনে ম্যাচিং শাড়ি। মেঘ নিষ্পলক চোখে তাদের দেখছে। মেঘের উৎসুক দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকালো। ততক্ষণে খাবার চলে এসেছে। মেঘ খেতে খেতে আরও কয়েকবার তাদের দিকে তাকিয়ে আছে। আবির সহাস্যবদনে প্রশ্ন করলো, তোর কি শাড়ি পছন্দ? মেঘ ঝটপট উত্তর দিল, কই না তো। এভাবে তাকিয়ে কি দেখছিস তবে? মেঘ অত্যল্প হেসে জবাব দিল, কিছু না। আবির মুচকি হেসে বলল, ঠিক আছে। দিনের নিষ্পত্তির সুর টেনে সন্ধ্যার সূচনা হয়েছে। পশ্চিম আকাশে শুকতারা ঝলমল করছে। বসার ঘরে আরলি, আহমেদ খান ও মোজাম্মেল খান চা খেতে খেতে অফিসের কিছু হিসাব করছেন। মিম, মেঘ আদি ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। আবির বিকালে বাসা থেকে বেরিয়েছিল, কেবলই ফিরেছে। মেঘ বক্রদৃষ্টিতে আবিরকে একবার দেখে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। আবির সোফার পাশে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আব্বু, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? ঠিক কথা না, অনুমতির প্রয়োজন। আলী আহমেদ খান অধীর কণ্ঠে বললেন, কোন বিষয়ে? রাকিবরা ট্যুরে যাচ্ছে, ওদের সঙ্গে যেতে চাচ্ছিলাম। আবিরের কথা কর্ণকুহরে প্রবেশমাত্র মেঘের দু চোখ প্রশস্ত হলো। ঘাড় ঘুরিয়ে তাকাতে গিয়ে অর্ধচেতন মস্তিষ্কে বিষম খেল। কাশতে কাশতে পূর্ণ মনোযোগ দিয়ে আবিরের দিকে তাকালো। আবিরের কর্মকাণ্ড দেখে ভীষণ হাসি পাচ্ছে। যে ছেলে নিজস্ব কোম্পানি শুরু করার ব্যাপারে একটা টু শব্দ করেনি, সে কিনা সামান্য ট্যুরে যাওয়ার ব্যাপারে বাবার থেকে অনুমতি চাইছে। বাহ, অসাধারণ এক ঘটনা। মোজাম্মেল খান আলী আহমেদ খানের দিকে এক নজর তাকিয়ে তপ্তস্বরে বললেন, কোথায় যাবে? বান্দরবান যেতে চাচ্ছিলাম। এই সময় অফিসের এত কাজ ফেলে বান্দরবান যাওয়া কি ঠিক হবে? আলী আহমেদ খান ভাইয়াকে থামিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমার আম্মুর মুখে শুনেছি। কবে যেতে চাচ্ছ? টাকা কত লাগবে? পরশুদিন যাব। টাকা লাগবে না আব্বু, সে সামর্থ্য আমার আছে। আপনাদের কাছে অনুমতি চাইছি শুধু। ঠিক আছে, প্রয়োজন হলে অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারো। আবির নির্বিকার ভঙ্গিতে বলল, ধন্যবাদ। কিং কর্তব্য বিমূঢ় মেঘ নির্বাক চোখে আবিরকে দেখছে আর মনে মনে ভাবছে, বাহ, এতদিনে খান বংশের যোগ্য উত্তরাধিকারের আবির্ভাব ঘটেছে। স্কুলের ছুটির ঘণ্টা বাজতেই ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে বের হতে লাগলো। প্রায় সবার শেষে ক্লাস থেকে বের হলো মিম। নানু অসুস্থ, তাই মনটা খুব একটা ভালো না। আব্বু আসতেছে, বিকেলেই নানুকে দেখতে যাবে। ক্লাসে
ক্লাসে কয়েকদিনের গ্যাপ পড়বে বলে অনিচ্ছা সত্ত্বেও আজ ক্লাসে এসেছিল। গেটের সামনে একটা রিক্সা পর্যন্ত নেই। মিম অবচেতন মনে রাস্তার পাশে হাঁটছে। পেছন থেকে আরিফ ডাকলো, এই যে অগ্নিশিখা। মিম ডাক শুনেও ফিরে তাকালো না। আরিফ অনেক দিন কলেজে আসেনি, তাই আরিফের সাথে দেখাও হয়নি। আরিফ দীর্ঘ পায়ে এগিয়ে এসে শুধালো, কেমন আছো? দেখতে পাচ্ছেন না, আবার জিজ্ঞেস করছেন কেন? বারে, এতদিন পর দেখা হলো, একটু জিজ্ঞেসও করতে পারবো না? প্রয়োজন নেই জিজ্ঞেস করার। আরিফ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তুমি কি বাড়িতেও এমন আচরণ করো? ভাইয়ারা বকা দেয় না তোমাকে? আমি বাসায় কেমন আচরণ করি সেটা আপনার জানার কোনো প্রয়োজন নেই। আমাকে বিরক্ত না করে নিজের রাস্তায় যান। যাবো তো, শুনলাম তোমার নানু অসুস্থ, আজ দেখতে যাবে? মিম অতর্কিতে থমকে দাঁড়ালো। অকুল কণ্ঠে জানতে চাইলো, আপনি কিভাবে জানলেন? গতকাল ভাইয়ারা আমাদের বাসায় গিয়েছিলেন, তখন বলল। ভাইয়ারা মানে? আবির ভাইয়া আর তানবীর ভাইয়া। আবির ভাইয়াকেও চিনেন না আপনি? আবির ভাইয়াকে আগে চিনেছি, পরে তানবীর ভাইয়াকে চিনেছি, তারপর তোমাকে চিনলাম। মেঘ আপুকে চিনি, তবে সামনাসামনি দেখার অপেক্ষায় আছি। আদি তো আছেই স্পেশাল। ভাইয়ারা আপনাদের বাসায় কেন গিয়েছিল? বাহ, এটা কেমন প্রশ্ন! মানুষ বেড়াতে যায় কেন? মিম ঘড়িতে সময় দেখে দ্রুত হাঁটা শুরু করলো। যেতে যেতে বিড়বিড় করলো, ইস, কোথাকার কোন ফালতু ছেলের জন্য আমার কতটা সময় নষ্ট হলো। আরিফ মিমের পেছন পেছন হাঁটছে আর দুষ্টমি করছে, কিন্তু মিম সেসবে কোনো রিয়াকশন দিচ্ছে না। মেয়ে ক্লাস শেষে রিক্সা করে বাসায় যাচ্ছিল। কিছু দূর যেতেই দেখলো জান্নাত একটা অপরিচিত ছেলের সাথে ফুটপাতে হাঁটছে। ভালোভাবে দেখার জন্য চলন্ত রিক্সা থেকে গাড় কাত করলো। ছেলেটা বেশ ফর্সা, দেখতে শুনতেও মাশাআল্লাহ। লম্বায় তানবীরের থেকেও অল্প লম্বা হবে। দুজন হাতে হাত রেখে গল্প করছে আর হাসছে। ম্যাগের ষষ্ঠ ইন্দ্রিয় সহসা সচেতন হলো। দুদিন আগে আবিরের সাথে মেয়েটা সহাস্যে কথা বলেছিল। মেঘকেও বলেছিল হবু ভাবি হয়, অথচ দুদিন যেতে না যেতেই অন্য ছেলের হাতে হাত রেখে ঘুরছে। মেঘ ক্রোধিত কণ্ঠে বলল, ছি, এই মেয়েগুলোর জন্য সমাজটা আজ ধ্বংসের পথে। মেঘ পুনরায় আওড়ালো, এই মেয়ে যদি আবির ভাইয়ার প্রেমিকা হয় তাহলে আবির ভাইয়ার কি হবে এখন? প্রতারক প্রেমিকার প্রতারণার শিকার হয়ে নিজেকে সামলাতে পারবেন তো? বাসায় ফিরেও মেঘের কোনো কিছুতেই মন বসছে না। আবির কখন বাসায় আসবে, কখন সব বলবে, সেসব ভেবে উন্মাদ হয়ে যাচ্ছে। আবিরের অফিসে তেমন কাজ ছিল না, তাই তাড়াতাড়ি বাসায় ফিরেছে। ফ্রেশ হয়ে কফি বানাতে নিচে নেমেছে। আবিরকে রুমে খুঁজে না পেয়ে মেঘও নিচে এসেছে। আবিরকে কফি বানাতে দেখে নির্বিকার ভঙ্গিতে শুধালো, কফি বানাচ্ছেন? আবিরের স্বাভাবিক জবাব, হ্যাঁ, তোর জন্য করব। মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে জানালো, কফি আমার এত প্রিয় না, আমি 1 কাপ করে দেই, ভালো না লাগলে আর খেতে হবে না। আপনি যেহেতু বলছেন তাহলে ঠিক আছে, আপনার জন্য না হয় মনের বিরুদ্ধে গিয়ে 1 কাপ কফি লেবুর শরবত ভেবে খেয়ে নিলাম। কি ব্যাপার, এত সহজে মেনে নেওয়ার মেয়ে তো তুই না? হঠাৎ এত ভদ্র ব্যবহারের কারণ কি? মেঘ মনে মনে বিড়বিড় করলো, সদ্য সেকা খাবে এমন একজনকে আমি আর কষ্ট নাই বা দিলাম। আমি 1 কাপ কফি খেলে যদি আপনার মন শান্ত না পায় তাহলে আমি নিঃসংকোচে কফি খেতে রাজি আছি। বসার রুম সম্পূর্ণ ফাঁকা। মেঘ সোফায় বসে টিভি দেখছে। আবির 2 কাপ কফি নিয়ে এসেছে। 1 কাপ মেঘকে দিয়ে বলল, চিনি ঠিক আছে? মেঘ তটস্থ ভঙ্গিতে চুমুক দিল। দ্বিতীয়বার চুমুক দিয়ে বিস্মিত কণ্ঠে আওড়ালো, আপনি এত ভালো কফি বানাতে পারেন, জানতাম না তো। আমি সামান্য চা করলেও আম্মুকে 3 বার ডাকি। বাড়ি ছেড়ে থাকলে বুঝতি, পরিস্থিতি হাতে ধরে সব কিছু শিখিয়ে দেয়। কফি খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনাকে আমার একটা কথা বলার আছে। আবির দৃঢ় গলায় আওড়ালো, কি কথা? কথাটা শুনে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটাই বুঝতে পারছি না। মেঘ আমতা আমতা করে বলল। আকস্মাৎ আবিরের অভিব্যক্তি বদলে গেল। শঙ্কিত নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? ওই দিন ভার্সিটিতে যার সাথে আমাকে দেখা করিয়েছিলেন, আমার হবু ভাবি বলল জান্নাত নাকি নাম, আজকে তাকে দেখেছি। ফুটপাত দিয়ে হাঁটছিল, তাও আবার একটা ছেলের হাতে হাত রেখে। মেঘ নিঃশ্বাস না ছেড়ে একদমে কথাগুলো বলে শেষ করলো, অথচ আবিরের নির্লিপ্ত জবাব ও বলেই উঠে যাচ্ছে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, মানুষ সুখে পাগল হয়, আবার সুখেও হয়। আবির ভাই মনে হয় শোকে পাগল হয়ে গিয়েছেন। মেঘ তৎক্ষণাৎ উদ্বিগ্ন কণ্ঠে চেঁচালো, এই কোথায় যাচ্ছেন আপনি? আবির সোফার উপর ভর দিয়ে কিছুটা ঝুঁকে পুরো কণ্ঠে বলল, আমার ভাবতে অবাক লাগছে, তোকে আমি চালাক ভেবেছিলাম। যা হোক, এত আপসেট হওয়ার কিছু নেই। এখন কোথায় যাবেন? জান্নাত ভাবির সাথে দেখা করতে যাবেন নাকি? তুই দেখা করতে চাইলে নিয়ে যাব, আমার কোনো সমস্যা নেই, যাবি?
দুঃখিত, ওনার সাথে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। কপট রাগেশ্বরে কথাগুলো বলে মেঘ দ্রুত প্রস্থান নিল। আবির ঠোঁট চেপে হাসি আড়াল করে উদাসীন কণ্ঠে বলল, আমার সবটুকু অনুভবে শুধু তোকে চেয়েছি। যারা আমাকে চেয়েছে আমি তাদের বরাবরই নিরাশ করেছি। 3 দিন হতে চলল বন্যা ক্লাসে আসে না। মেঘ কল দিয়েছে বহুবার কিন্তু রিসিভ করে না। মিষ্টিরা কারো সাথে যোগাযোগ নেই। হুট করেই মেয়েটা একদম নিখোঁজ হয়ে গেল। ক্লাস শেষ করে মেঘ চুপচাপ বসে আছে। সাদিয়া, মিষ্টি, মিনহাসরা মেলায় ঘুরতে গিয়েছে। মেঘকেও জোর করেছিল কিন্তু বন্যা নেই তাই যায়নি। হঠাৎ পেছন থেকে পুরো কণ্ঠে কেউ একজন বলল, তুমি মেঘ না? মেঘ ঘাড় এলিয়ে দেখার চেষ্টা করলো। হৃষ্টপুষ্ট এক যুবক দাঁড়িয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। যুবকের অধরে উদ্ভাসিত হাসি, ভ্রুযুগল সংকুচিত, চাউনিতে ব্যগ্রতা। মেঘ কিছু সময় চেয়ে থেকে মৃদু গলায় জানালো, জি, আপনি কে? আমাকে চিনতে পারোনি? দুঃখিত, মনে করতে পারছি না, মেঘের সরল জবাব। গত বছর গ্রামে গিয়েছিলে, মনে আছে তোমার? মেঘ সরু নেত্রে তাকিয়ে বলল, হ্যাঁ মনে পড়েছে। আপনাকে মনে হয় সেখানেই দেখেছিলাম। যাক, চিনতে পেরেছো তাহলে। কিন্তু আপনি এখানে কেন? আমার ভার্সিটিতে আমি থাকবো না? মেঘ কৌতূহলী কণ্ঠে শুধালো, আপনি আমাদের ভার্সিটিতে পড়েন? না, তুমি আমার ভার্সিটিতে পড়ো, কারণ আমি তোমার সিনিয়র। মেঘ মৃদু হেসে বলল, ও আচ্ছা, ভার্সিটি তাহলে আপনার? আমি মজা করছিলাম। হাই, আমি আদনান, মাহমুদুল হাসান আদনান। হাই, আমি মাহদিবা খান মেঘ। তোমাকে আমি খুব ভালোভাবে চিনি। কিভাবে? তোমরা যখন গ্রামে গিয়েছিলে তখন আমিও গিয়েছিলাম। এক বাসেই ছিলাম। তুমি আর তোমার বোন যেখানে বসেছিলে তার পেছনেই বসেছিলাম। তাছাড়া খালের পাড়ে সহ আরও কয়েক জায়গায় দেখেছি তোমাকে। খুব ভালো। আপনাদের বাড়ি কোন জায়গায়? তুমি যেখানে বসেছিলে ঠিক তার বিপরীতে। তোমরা আবার গ্রামে যাবে কবে? জানি না, বড় আব্বু যখন বলবেন তখনই যাব। কেন? আমি ভেবেছিলাম ঈদে তোমরা বাড়ি যাবে। ঈদের আগের রাত পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু গেলে না। মেঘ মুচকি হেসে বলল, আমাদের জন্য অপেক্ষা? আদনান ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করে ধীর গলায় বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? প্রথম দেখাতেই এত কথা বলে ফেললেন। একটা কথা জিজ্ঞেস করার জন্য আবার অনুমতি চাইছেন? বাহ, আপনি মানুষটা তো অদ্ভুত। আদনান সংযত কণ্ঠে বলল, আমি মানুষটা কি খুব বেশি অদ্ভুত? কি বলতে চাচ্ছিলেন বলুন। আমাকে বাসায় যেতে হবে। ঠিক আছে, আজ তাহলে আসি, অন্য কোনো দিন বলবো। ভালো থেকো। মেঘ আশ্চর্য বনে গেল। ছেলেটা নির্বিকারভাবে চলে যাচ্ছে। মেঘ পেছন থেকে আবারও ডাকলো, এই যে সিনিয়র ভাইয়া। জি, জুনিয়র। আপনার আব্বুর নাম কি? আসাদুজ্জামান আসাদ। তোমার আব্বুকে জিজ্ঞেস করো, তিনি খুব ভালোভাবে চিনেন। মেঘ প্রত্যুত্তরে মুচকি হাসলো কেবল। আদনান চলে গেল। মেঘ কিছু সময় বসে বন্যাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 10টা বাজতেছে। মেঘ বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বন্যাদের বাসায় গিয়েও বন্যাকে পায়নি। সে গতকাল খালার বাড়িতে গিয়েছে। মেঘ এমনকি তানবীরের সঙ্গেও বন্যার যোগাযোগ নেই। তানবীরের মনের অবস্থা কিছুটা খারাপ। বিকালে বের হলে কখনো কখনো গভীর রাতে বাসায় ফিরে। খেতে ইচ্ছে হলে খায়, ইচ্ছে না হলে খায় না। আবির বান্দরবান যাওয়ার আগে অনেকবার যেতে বলেছে, কিন্তু তানবীর রাজি হয়নি। সন্ধ্যার পর থেকে আদি বেশ কয়েকবার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘ আর উঠছে না। মিম রুমে এসে বিছানার পাশে দাঁড়ালো। আদুরে গলায় আওড়ালো, আপু তোমার কি মন খারাপ? মেঘ চোখ মেলে ছোট করে উত্তর দিল, না। সন্ধ্যা থেকে একবারও নিচে আসলে না, কি হয়েছে তোমার? কিছু হয়নি। ভাইয়া কোথায়? বাসায় এসেছে? না, চাচ্চুও ফিরেনি এখনো। মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। মিমের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আব্বু বাসায় আসেনি এখনো? না, অফিসে নাকি অনেক কাজ আছে, তাই আসতে পারছেন না। যাকগে, আম্মু তোমাকে খেতে ডাকছে। আমি এখন খাবো না, আব্বু ফিরলে ডেকে দিস। ঠিক আছে। আবিরের নাম্বার থেকে কল আসতেই মেঘের ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির দেখা মিলল। মনে হয়তো সেই প্রত্যাশাতেই ছিল, তবে মুহূর্তের মধ্যে সেই হাসি গায়েব হয়ে গেল। মেঘ কল রিসিভ করে কানে ধরল। ওপাশ থেকে আবির জিজ্ঞেস করলো, কেমন আছিস? মনে হচ্ছে ঘূর্ণিঝড়ে সব কিছু তোলপাড় করে দিচ্ছে। বাতাসের শব্দে আবিরের কথা বোঝার উপায় নেই। আবির দ্বিতীয়বার প্রশ্ন করায় মেঘ মুখ কুমড়া করে জবাব দিল, ভালো আছি। মেঘের কথা বুঝলো কি না কে জানে। আবির জানতে চাইল, রাতে খেয়েছিস? আমি খেয়েছি কি খাইনি সে খবর আপনার না রাখলেও চলবে।
হঠাৎ কি হলো, এভাবে কথা বলছিস কেন? আব্বু বলেছিল অফিসে অনেক কাজ, অথচ আপনি সেসব কথা কানেও তুললেন না, ঠিকই বন্ধুদের নিয়ে ঘুরতে চলে গেলেন। এদিকে বড় আব্বুর প্রেশার বেড়েছে বলে দুপুরে বাসায় চলে এসেছেন, অথচ আব্বু এখনও অফিসে। অফিসের দায়িত্ব থেকে আপনার ট্যুরটা কি বেশি গুরুত্বপূর্ণ ছিল? এই আপনি আবার দায়িত্বশীল ছেলে। আবির মেঘের কথা শুনে থতমত খেলো। এমন নয় যে আবির জোর করে ট্যুরে গিয়েছে বা যেতে চেয়েছিল। আবিরদের এক বন্ধু রামিম, আগামী সপ্তাহে তার বিয়ে। বন্ধুদের সঙ্গে শেষবারের মতো ট্যুর দেওয়ার খুব ইচ্ছে ছিল তার, সেজন্যই মূলত গিয়েছে। তাছাড়া যাওয়ার আগে অনুমতিটা সেজন্যই চেয়েছিল। আবির কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে প্রশ্ন করলো, চাচ্চু বাসায় ফিরেনি এখনো? না, কল দিয়েছি একটু আগে, বলেছে আরও সময় লাগবে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি। সঙ্গে সঙ্গে কল কেটে গেল। চোখ পিটপিট করে দুষ্টু হাসলো মেঘ। আবির আসার পর থেকে আবিরের সঙ্গে কথায় বা কাজে কোনোভাবে পেরে উঠছে না। মেঘ একটা কথা বললে আবির তিনটা কথা বলে। রাগ দেখানো তো প্রায় অসম্ভব হয়ে গিয়েছে, তাই আব্বুর উসিলায় খানিক রাগ প্রকাশ করলো। মিনিট পাঁচেক পর আবিরের কল, মুহূর্তেই কল রিসিভ হলো। কিছু বলবেন? চাচ্চু রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবেন, এই কথা জানানোর জন্য কল দিয়েছেন? আবির অন্যমনস্ক চোখে আকাশের পানে তাকিয়ে বলল, তো কি বলবো? আমি কোথায় আছি, কেমন আছি, নিজ থেকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিস না? আমি কল দেওয়ার পর ঠিকই আব্বুর জন্য রাগ দেখাচ্ছিস। খেতে বসলে নিজের ভাগের প্রায় সবটা ভাইকে দিয়ে দিস। ভালোবাসার সবটুকু জুড়ে আব্বু আর ভাই, আমার বেলা শুধু রাগ আর অভিনয়। আমার আব্বু আমার ভাই, আমি ভালোবাসবো না তোকে আপনি ভালোবাসবেন? যা বোঝাতে চাই তা তুই কোনো কালেই বুঝতে চাস না। যা বলতে চাই না সে কথা খুব ভালো বুঝিস। এমন কেন তুই? মেঘ রাগে ফুঁস করে উঠল, এলোমেলো চুলগুলো ঠিক করে অত্যন্ত শান্ত গলায় আওড়ালো, আপনি ভালো আছেন আবির ভাই? সান্ত্বনা দিচ্ছিস নাকি? আজব মানুষ তো আপনি। ভালো মন্দ জিজ্ঞেস করিনি বলে কথা শোনাচ্ছিলেন, এখন জিজ্ঞেস করলাম এতেও বলছেন সান্ত্বনা দিচ্ছি। কোথায় যাব আমি? মেঘের কথা শুনে আবির হাসলো। হতাশ চাউনি ঈষৎ পরিবর্তন হলো। ট্যুরে আসার পর থেকে আবির বেহাল দশায় আছে। দুই বন্ধু অলরেডি বিবাহিত, একজনের আবার বাচ্চাও আছে। 20 মিনিট 30 মিনিট পর পর ছেলে কল দিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে ডাকে, আব্বু কি করো, কখন আসবে তুমি, খেয়েছো? আসার সময় খেলনা নিয়ে এসো। একটু বাদে বউ কল দিয়ে বলে, এই শোনো না, বাবু খাচ্ছে না, তোমার জন্য কান্না করছে। অন্যদিকে রামিমের হবু বউ দিনে দুবেলা করে শপিংয়ে যাচ্ছে, ছবি পাঠাচ্ছে আর কল দিয়ে জিজ্ঞেস করছে, এই দেখো কোনটা নেব। বান্দরবানে ফোনের নেটওয়ার্কের অবস্থা নাজেহাল, কিন্তু হবু বউয়ের মেসেজের রিপ্লাই তো দিতেই হবে। যেখানে নেটওয়ার্ক পায় সেখানেই দাঁড়িয়ে পড়ে ছেলেটা। আবিররা ঘুরতে ঘুরতে হঠাৎ পেছনে তাকিয়ে দেখে রামিম নিরুদ্দেশ। দুদিন যাবৎ এক একজনের কর্মকাণ্ড দেখতে দেখতে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে যাচ্ছে। তার উপর আবিরকে জ্বালানোর জন্য স্বয়ং রাকিব উপস্থিত। আবিরের কানের কাছে সারাক্ষণ বলতে থাকে, রিয়াকে না দেখে থাকতে কষ্ট হচ্ছে। কি জানি সুন্দরী ললনা কি করছে এখন, রাতে খেয়েছে কি না। হ্যাঁ রে আবির, তোর কি মেঘের কথা মনে পড়ে না? এইটুকু মেয়েটাকে ফেলে কিভাবে চলে আসলি আমাদের সঙ্গে? বন্ধুরা বললেই কি বউ ফেলে টুরে আসতে হবে? আমি তোর জায়গায় থাকলে জীবনেও আসতাম না। অথচ কি অদ্ভুত ব্যাপার, আবিরকে রাজি করানোর জন্য এই বন্ধুরাই অফিসে কর্মবিরতিতে ছিল। সকাল সন্ধ্যা কল দিয়ে রিকোয়েস্ট করছিল, রাজি না হয়েও পারছিল না। এখন ট্যুরে এসেও শান্তি পাচ্ছে না। অন্যদিকে আবিরের মনের রাজ্যের রাজকুমারীর আবিরের প্রতি সামান্যতম মনোযোগও নেই। কল দেওয়া দূরের বিষয়, মেসেজ দিয়ে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন পর্যন্ত মনে করে না। মেঘ কি অনুভূতিহীন, নাকি আবির মেঘের হৃদয়ে অনুভূতি জাগাতে ব্যর্থ? আবিরের নিস্তব্ধতায় মেঘ ভীষণ বিরক্ত হলো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। শ্বাস ছেড়ে থমথমে গলায় আওড়ালো, রাতে খেয়েছেন? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি না খেলেই বা কি, তোর সব চিন্তা চাচ্চুকে নিয়ে। চাচ্চু চলে এসেছেন বোধ হয়, খেতে যা। আবারও কল কেটে গেল। আবিরের এমন কথায় মেঘের চল শক্ত হলো। চোখ মুখ কুচকে দাঁতে দাঁত পিষে বলতে শুরু করলো, ভালোর জন্য জিজ্ঞেস করতে গিয়ে খারাপ হয়ে গেল। আমার সঙ্গে তেরামি করার ফল খুব খারাপ হবে, এই আমি বলে রাখলাম। মোজাম্মেল খান হাত মুখ ধুয়ে খেতে বসেছেন। মেঘ ঝটপট নিচে নামলো, কাঁধ নাচিয়ে আদুরে গলায় বলল, আম্মু তুমি যাও, আমি আব্বুকে খেতে দিচ্ছি। মোজাম্মেল খান মেয়ের দিকে এক নজর দেখে জিজ্ঞেস করলেন, খেয়েছো তুমি? মেঘ
উত্তর দেওয়ার আগে মেঘের আম্মু বললেন, খাইনি এখনও, 100 বার ডাকা শেষ, আর একবারও বলবো না আমি। মোজাম্মেল খান শান্ত গলায় বললেন, খেতে বসো। এক দৃষ্টে আম্মুকে দেখে মেঘ তরিত আব্বুর পাশের চেয়ারে বসে পড়ল। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। আদনানের কথা ঘুরপাক খাচ্ছে মাথায়, আব্বুকে জিজ্ঞেস করবে কি না সেটাই ভাবছে। মেঘের অমনোযোগিতা দেখে মোজাম্মেল খান গুরুবার কণ্ঠে শুধালেন, কি ব্যাপার, খাচ্ছ না যে? মেঘ থতমতো খেয়ে জবাব দিল, কোথায়, খাচ্ছি তো। মোজাম্মেল খান নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। খেতে খেতে তানবীরের ব্যাপারে দু একটা কথাও বললেন। মেঘ শান্ত মেয়ের মতো আব্বু আম্মুর কথা শুনছে। হালিমা বেগম রান্নাঘরের দিকে যেতেই মোজাম্মেল খান ধীর গলায় ডাকলেন, আম্মু। জি আব্বু, অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি তুমি ঠিক মতো খাচ্ছ না, তুমি কি আমাকে কিছু বলতে চাও? মেঘ রয়ে শয়ে শ্বাস ছাড়ল, আমতা আমতা করে বলল, আব্বু একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ নিশ্চয়ই, বলো। আদনান নামে কাউকে চিনো তুমি? আদনান করে কি? আমাদের ভার্সিটিতে পড়ে, আজ আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আমাকে নাকি গ্রামে দেখেছিলেন। তোমাদের কেউ চিনে? আমি বাবার নাম জিজ্ঞেস করে বললেন, আসাদুজ্জামান আসাদ। আমি তো চিনব না, তাই তোমাকে জিজ্ঞেস করছি, চিনো আব্বু? তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করে মেয়ের মুখের পানে তাকালেন। মোজাম্মেল খানের চোখে আতঙ্ক ভর করেছে। হালিমা বেগম টেবিলের কাছাকাছি এসে দাঁড়ালেন। মেঘ নির্বাক দৃষ্টিতে আব্বুকে দেখছে। মেয়ের কৌতূহলী চোখে চোখ রেখে মোজাম্মেল খান খাবার গিলে অত্যন্ত গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলেন, আদনান তোমাকে চিনে? হালিমা বেগম ভীতকণ্ঠে জিজ্ঞেস করলেন, আসাদ ভাইয়ের ছেলে আদনান? মোজাম্মেল খানের নীরের জবাব, তাই তো মনে হচ্ছে। মেঘ উৎসুক দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করল, আমাকে চিনে বললেন? তোমরা চিনো? মোজাম্মেল খান দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, হ্যাঁ, খুব ভালোভাবে চিনি। আজকের পর আদনানের সঙ্গে কথা বলবে না কখনো। কেন আব্বু, কোনো সমস্যা? সে কথা তোমার না জানলেও চলবে, যা বলছি শোনো। মেঘ মনমরা হয়ে জবাব দিল, ঠিক আছে।